আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস প্রেমের নীলকাব্য, লেখিকা নওরিন কবির তিশা, পর্ব সংখ্যা 25, ভয়েস বাই আরবি। আই নো লাভলাইন, তবে তোমার এই অস্বস্তি একদিন তোমার তীব্র স্বস্তির কারণ হবে ইনশাল্লাহ। কখনোই না। বিষ কখনো কেউ স্বইচ্ছে নিতে পারে? তার এমন ইঙ্গিতপূর্ণ কথায় মলিন হাসল রাফিন। হয়তো কখনো বা পারে। নতুন কষ্ট পেলে সকলে সেটাকেই গ্রহণ করে, কারণ সেটা কষ্ট নিরাময়ের বড় ওষুধ হিসেবে কাজ করে। তবে দ্বিগুণ কষ্ট নিহিত থাকে সেটাতে। তাহলে পৃথিবীতে কি শান্তি নেই, যে অশান্তি লুকাতে মানুষ সবচেয়ে কষ্টের জিনিসটাই গ্রহণ করে? তার কথায় তাচ্ছিল্যের হাসি হাসল মাহা। ইউ নো রাফিন, পৃথিবীতে আমরা শান্তি খুঁজি, অথচ হযরত আদম আলাইহিসসালাম কে পৃথিবীতে পাঠানো হয়েছিল শাস্তি স্বরূপ। তার এমন কথায় চুপসে গেল রাফিন। পর মুহূর্তে বলল, তবে শাস্তির মাঝেও তিনি শান্তি খুঁজে নিয়েছিলেন প্রিয়তমা হাওয়াকে বক্ষে নিয়ে। তুমি না হয় আমাকে সেই সুবৃহৎ শান্তির মাঝে ক্ষুদ্রতম শাস্তি হিসেবে শান্তির ন্যায় গ্রহণ করলে। অসম্ভব। অকপটে কথাটা বলে সেখান থেকে প্রস্থান করল মাহা। এদিকে চলল নিজের রুমের দিকে। আর হলো না তিহুর রুমে যাওয়া। অবশ্য রাত হয়েছে বেশ, তাই ইচ্ছাকৃতই আর যাবে না সে। কাল সকালে না হয় দেখা করা যাবে। রাত হয়েছে বেশ, ঘড়ির কাঁটা 11টা ছুঁইছি। জোনাকির উজ্জ্বল আলোয় আলোকিত রাতরাঙা সামান্য ঝিরিঝিরি বৃষ্টি উত্তপ্ত ধরণীকে শান্ত করতে ব্যস্ত। নিদ্রাহীন দৃষ্টিতে খোলা জানলা দিয়ে সেদিকে চেয়ে আছে তিহু। এই যে মিসেস খান সাহেবা, প্লিজ ফোকাস অন মি। নীলের কণ্ঠে তার দিকে সংকুচিত দৃষ্টিতে চাইল তিহু। তার অভিমানী দৃষ্টিতে দৃষ্টি মেলানো পর মুহূর্তে মৃদু হাসল নীল। রাগটা কি খুব বেশি ম্যাডাম? তিহু নির্বাক তখনও, দৃষ্টি ঘোরালো শুধু সামনে। তার এমন নির্লিপ্ততায় নীল ফের বলল, এত রাগ ভালো নয় ম্যাম। তিহু কথা বলল না, শুধু সামনে সরে গিয়ে নিজেকে জোরালো কাঁথার ভাঁজে আটকে নিল। তার এমন কাণ্ডে চিন্তিত দৃষ্টিতে এগিয়ে গেল নীল। তিহুর কপালে হাত রেখে বলল, দেখি জ্বর এসেছে কিনা। যা ভেবেছিল ঠিক তাই। বেশ উত্তপ্ত তিহুর শরীর, তবে জ্বর যেন মেয়েটাকে দ্বিগুণ রূপসী করে তুলেছে। কপালে পতিত একগুচ্ছ চুল আলতো হাতে সরিয়ে দিতে দিতে নীল গভীর দৃষ্টিতে তাকালো তিহুর পানে। তার এমন দৃষ্টিতে মিয়ে আসলো তিহু। পরক্ষণে সকল উন্মোদনা একত্র করে বলল, এভাবে তাকিয়ে থাকার মানে কি মিস্টার? সরুন। তার কথার প্রত্যুত্তরে গম্ভীর প্রশালী কণ্ঠে নীল বলল, তোমার ডাগর ডাগর চক্ষু চঞ্চল দৃষ্টিতে যতবার চেয়েছি, ততবার হারিয়েছি অন্তরালে, হৃদয় জড়িয়েছে প্রেম নামক মায়াজালে। জ্বরের তবে কথাগুলো তিহুর কর্ণগত হলো কিনা জানা নেই, তবে নীল দ্রুত তার পাশে শুয়ে পড়ল। ধীরে ধীরে তার কাছাকাছি গিয়ে নিজের উষ্ণতায় আবদ্ধ করল তাকে। ওদিকে নীলের এমন ঘনিষ্ঠতায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হলো তিহুর। জ্বরের ঘোরেও সে সরিয়ে দিতে চেষ্টা করলো নীলকে, কিন্তু নীল যেন আজ দৃঢ়প্রতিজ্ঞ। 1 ইঞ্চিও পারল না নীলকে সরাতে। প্রেয়সীকে বক্ষদেশে নিয়ে পাড়ি জমালো সুখময় ঘুমের রাজ্যে। পূব দিগন্তে রক্তিম আভার ছোঁয়া লাগেনি তখনও, কেবল আকাশের গতরে একটি স্নিগ্ধ শুভ্র আলোর আগমনী বার্তা। বাতাসের ফাঁক দিয়ে সেই ফ্যাকাশে আলো এসে পড়েছে নিদ্রিত তিহুর ঈষৎ রঞ্জিত মুখের উপর। উত্তাপের রেশ তখনও সম্পূর্ণ কাটেনি, তবে জ্বর কমেছে খানিকটা। নীল তখনও গাঢ় ঘুমে মগ্ন। সারারাত নির্ঘুম কাটিয়ে মাঝরাতে ঘুমানোর দরুদ তন্দ্রাচ্ছন্ন দ্বিগুণ আজ। তবে তার বলিষ্ঠ বক্ষস্থল আঁকড়ে ধরে আছে তিহুকে, যেন কোনো অমূল্য রতন সে। সমগ্র রাত সে অভিমানের অসুস্থ শরীরের উষ্ণতা নিজের মধ্যে নিয়ে তাকে শান্তিতে ঘুম পাড়াতে মত্ত ছিল। গভীর নৈকট্যের ফলস্বরূপ দুজনের শয্যাবন্ধন তখন নিবিড়তম। আলোক রোশনি ঘুমন্ত ডাগর চক্ষুদ্বয় গ্রাস করতে পিটপিট করে চোখ মেলল তিহু। তবে প্রথম মুহূর্তে সে অনুভব করল, এই দুর্ভেদ্য আলিঙ্গন তাকে বেষ্টন করে রেখেছে। তার হৃদস্পন্দন হঠাৎই দ্রুত হলো। পরক্ষণেই সে নীলের ঘুমন্ত প্রশান্ত মুখের দিকে দৃষ্টি ফেলল। এই রাঙা প্রভাতে তার পৌরুষালী মুখখানা যে কোনো সমস্ত দ্বিধা দূর করে এক অনিবার্য আভা ছড়িয়ে দিচ্ছে। টিহু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো অনিমেষ। হুট করে চোখ মেলে চাইল নীল। টিহু এভাবে তাকিয়ে থাকতে দেখে ঘুমের ঘরে মুচকি হাসল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, সুপ্রভাত মিসেস খান সাহেবা। ঘুম জড়ানো গভীর সে কণ্ঠে যেন মিশেছিল এক আফিমের মাদকতা।
ঘোর লেগে গেল তিহুর কণ্ঠস্বরে, সে গভীরতা, সে পুরুষালী স্নিগ্ধতা। তিহুর বুকে এক অজানা শিহরণ জাগালো। বহু কষ্টে নিজেকে সামলে সে বলল, সরুন। দুর্বল এক ধাক্কা দিল সে। নীল তাতে নড়ল না এক ইঞ্চিও, বরং ঘুমের ঘরে মুচকি হাসল সে। টিহু এবার বেশ রেগে গেল। এক ধাক্কায় তাকে সরিয়ে উঠে গেল বিছানা থেকে। তার ধূপধাপ পদধ্বনি সেদিকে তাকিয়ে মুচকি হাসল নীল। ফের পাড়ি জমালো ঘুমের রাজ্যে। কাল সারা রাত জেগে প্রিয়তমার সেবা করেছে সে। শরীরটা বড্ড ক্লান্ত। সামান্যতে ঘুমের রাজ্যে পাড়ি জমালো সে। দীর্ঘ এক শাওয়ার শেষে সমস্ত ক্লান্ত ধুয়ে মুছে সাফ করে বের হলো তিহু। বেরোতেই দেখতে পেল এখনো বিছানার উপর উপুড় হয়ে ঘুমাচ্ছে নীল। কিছুটা সরু চোখে সেদিকে তাকাতেই পর মুহূর্তেই ধীরে ধীরে এগিয়ে গেল দীর্ঘ আয়নাটার দিকে। নিজের জলস্নাত সুদীর্ঘ অবয়বের পানে তাকিয়ে আরেকবারও অতিসীম বিদ্যমান নীলের ঘুমন্ত প্রতিচ্ছবির দিকে তাকালো সে। কি জানি ভেবে আনমনে মুচকি হাসলো। তখনই হুট করে তাকালো নীল। তার মুখে লাজুক হাসি রেখা দেখে পুনরায় ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি দেখছো? আবারও একই কণ্ঠস্বরে থমকালো তিহু। এ কেমন মোহ, এ কেমন ঘোর! কোনো পুরুষের ঘুম জড়ানো কণ্ঠ যে এতটা আবেদনময় হতে পারে, সেটা হয়তো নীলের কণ্ঠস্বর না শুনলে কখনো বিশ্বাস হতো না তিহুর। নীল তখনও একই কণ্ঠে বলল, নূর। এবার যেন ধ্যান ভাঙল তিহুর। দ্রুত দৃষ্টি ঘুরিয়ে চটজলদি কণ্ঠে সে বলল, আমি কখন দেখলাম? নীল ততক্ষণে উঠে বসেছে। তিহু এক ঝলক ঘুরে তাকালো তার দিকে। সঙ্গে সঙ্গে ভেজা চুলের জল কর্নার বেয়ে ছিটকে পড়ল নীলের মুখপানে। দ্রুত চোখ বন্ধ করে মুচকি হাসল নীল। সামান্য পিটপিট করে চোখ খুলে বলল, আ লাভলি স্মেল, আই রিয়েলি অবসেসড উইথ ইট। তিহু বিস্মিত কণ্ঠে বলল, এত সামান্য জলকণা, এখানে আপনি স্মেল কোথায় পেলেন? নীল বিছানা থেকে নামতে নামতে বলল, ও তুমি বুঝবে না। বলে বোকা দৃষ্টিতে চেয়ে থাকা তিহুর দিকে এগিয়ে আসলো সে। পার্শ্ববর্তী হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা টাওয়ালটা নিজের হাতে নিয়ে এগিয়ে আসলো বাঁধনহারা কেশরাজির তার অপরূপ রমণীর দিকে। ঠিক পেছনে এসে দাঁড়ালো তিহুর। আয়নায় নীলের প্রতিচ্ছবি নিজের একেবারে কাছাকাছি দেখে কিঞ্চিৎ বিস্মিত হলো তিহু। পিছনে ঘুরল। আপনি? নীল ফের আয়নার দিকে ঘুরিয়ে দিল তাকে। আলতো হাতে তার ভেজা চুল মুছতে দিতে বলল, ডান হাতের ইনজুরিটা বেশ ডিপ। নিজে নিজে চুল শেখাতে পারবেন না ম্যাডাম? তিহু বিস্মিত দৃষ্টিতে আয়নার প্রতিচ্ছবির পানে চাইল। নীল কিভাবে জানলো তার হাতের ব্যথার কথা? নীল তিহুর এমন বিস্মিত প্রতিচ্ছবি দর্পণে দেখা মাত্রই মৃদু হাসল। সুদীর্ঘ কেশরাজ টাওয়াল দিয়ে আলতো করে মোছা পরিবর্তে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। তবে পর মুহূর্তে বেশ চিন্তিত কণ্ঠে বলল, চুলে কি বেনুনি করবে? তিহু ভ্রু কুঁচকে বলল, আপনি বিনুনি করতে পারেন? ট্রাই করতে পারি। তিহু লুকায়িত হাসল, মুখে বলল, কেন, আগে কোনো মেয়ের চুলে বেনুনি করেছেন নাকি? উল্টোপাল্টা কথা বলবে না। জাস্ট, সে চুল কি বেনুনি করতে চাও? না খোপা, এই চুল বেনুনি করলে গরমে সারাদিন অস্বস্তি লাগবে। ওকে, অ্যাজ ইউর উইশ। নীল পর মুহূর্তে নিজের মোবাইল অন করে ইউটিউবে খোপার টিউটোরিয়াল সার্চ দিল। তার এমন কাণ্ডে মুখ চেপে হাসতে হাসতে গড়াগড়ি খেল তিহু। তাকে এমন হাসতে দেখে ক্রুদ্ধ হলো নীল। তিহু নিজেকে সামলে বলল, সরি সরি। পর মুহূর্তে ফের হেসে ফেলল। কিন্তু খোপার টিউটোরিয়াল সার্চ করে কে? নীল মাথা ঘামালো না তার কথায়, বরং ইউটিউব থেকে মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটা দেখে ধীরে ধীরে বাঁধতে লাগলো তিহুর চুল। কিন্তু বিপত্তি বাঁধল অন্যথায়। তিহুর হাঁটু ছাড়ানো চুলগুলো আয়ত্তে আনতে বেশ বেগ পেতে হলো নীলকে। আয়নায় তার এমন নাজেহাল দশা দেখা মাত্র হেসে চলেছে তিহু। পারবেন না, পারবেন না, রেখে দেন। সবকিছু সবাইকে দিয়ে হয় না। আর যদি পারি? পারবেন না। যদি পারি? তাহলে আপনি যা চাইবেন তাই দিব। নীল বাঁকা হেসে সামান্য বলল, শিওর? কিছু না ভেবেই তিহু বলল, আই এম অলওয়েজ শিওর। ওকে, বাট মাইন্ড ইট, যা চাইব তাই কিন্তু। মিস্টার। এই নুরাইন হক তিহু কখনো কথার খেলাফ করে না। কি জানি ভেবে বাঁকা হাসল নীল। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টা শেষে সুদীর্ঘ কেশরাজকে অপটু হাতে খোঁপাবদ্ধ করল নীল। বিশ্বজয়ীর ন্যায় হাসি হাসল সে। কিন্তু তিহু পড়ল বিপাকে। নীল তার এমন অবস্থা দেখে আয়নার দিকে তাকিয়ে বলল, সো মিস নুরাইন হক তিহু, ওরফে মিসেস খান সাহেবা, আর ইউ রেডি টু ফুল ইয়োর কন্ডিশন? তিহু ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেও বাইরে তার লেশ মাত্র প্রকাশ করল না। কি চান আপনি? কণ্ঠ খাদা নামিয়ে নীল বলল, যদি বলি তোমাকে? মানে?
অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো তিহু। তার এমন দৃষ্টিতে সশব্দে হেসে উঠল নীল। আলতো হাতে তিহুর নেকলেসটা ধীরের মতো পরিয়ে দিল, প্রস্থান করলো ওয়াশরুমের দিকে। সে চলে যেতেই তিহু তার প্রস্থান পথের দিকে চেয়ে বলল, ইউ নো মিস্টার গিরগিটি, আমি অনেক আগেই আপনার হয়ে গিয়েছি। এখন শুধু আপনি সেটা বুঝে নিন, অধিকার দেখান, ছিনিয়ে নিন, যত সময় লাগে লাগিয়ে নিন। তবে বুঝতে আপনাকে হবে, আপনার খান সাহেবা ভালোবাসে, নিঃস্ব হয়েও কখনো স্বীকার করবে না। আপনাকে বুঝে নিতে হবে। আই ওয়ান্ট টু ব্যাক বেটি আম্মু। বহুদিন পর ছেলের মুখে বহুল কাঙ্ক্ষিত কথাটা শোনা মাত্রই গলা ধরে আসলো আদ্রিতা আনমেরের। স্পষ্ট কর্ণগত হওয়া কথাগুলো ভ্রান্তির ন্যায় লাগলো তার কাছে। ভেজা কণ্ঠে ফের শুধালো, সত্যি বলছিস বাবা, সত্যি ফিরবি তুই? মায়ের কান্নাজড়িত কণ্ঠে আরহাম তাকে শান্ত করতে বলল, রিল্যাক্স আম্মু, আমি খুব দ্রুতই ফিরছি, হয়তো এই সপ্তাহেই। খুশি ধরে রাখতে পারলেন না আদ্রিতা আনম। আনন্দ অশ্রুতে চোখ ভিজে আসলো তার। তার 18 বছরের নিতান্তই বালক ছেলেটি সেই যে বিদেশে গিয়েছে আজ প্রায় 10 বছর পর, একজন সফল ডাক্তার হয়ে দেশে ফিরছে সে। খুশিতে আনন্দের জোয়ার বইছে রন্ধে রন্ধে তার। চলে আয় বাবা, যত দ্রুত পারিস আয়, তোর মায়ের শূন্য কোলটা বহুদিন খাঁকা করছে, আনন্দের বন্যায় সজীব কর সেটা। আরহাম হাতে থাকা তিহুর ছবির পানে দৃষ্টি নিবদ্ধ করে বলল, ফিরবো আম্মু, ইনশাল্লাহ এই সপ্তাহে ফিরবো। তুমি শুধু তোমার ছেলের সুখকে তার কাছে আনার ব্যবস্থা করো। আয় বাবা তুই, সমস্ত ব্যবস্থা করে রাখবো আমি। তোর সুখ, তোর তোতাপাখি শুধু তোরই হবে ইনশাল্লাহ। আরহাম মৃদু হাসলো। এই গটধারণীতে একটাই মানুষ যে কিনা সবচেয়ে বেশি ভালোবাসে আর বোঝে তাকে, তার তোতা পাখির সম্বন্ধে জানে, তার তোতা পাখিকে তার কাছে আনার সক্ষমতা রাখে। দীর্ঘ সময়ের বাক্যলাপ শেষে ফোন রাখলো সে। ফ্লোরা ততক্ষণে তার কেবিনের বাহিরে এসে দাঁড়িয়েছে। আরহাম ফোন রেখে দ্রুত তিহুর ছবি ড্রয়ারে রেখে ফ্লোরার উদ্দেশ্যে বলল, কিছু বলবে ফ্লোরা? তুমি বিধি ব্যাক করতে যাচ্ছ? আরাম খুশি মনে বলল, হুম। ফ্লোরা মলিন হেসে বলল, ও দ্যাটস গ্রেট। তা কবে যাবে? এই সপ্তাহেই। এই উইকে? তা আমাকে তো কিছু জানালে না। ভেবেছিলাম বলবো, কিন্তু বলা হয়ে ওঠেনি। ও। দীর্ঘক্ষণ পিনপত নীরবতা। হঠাৎ ফ্লোরা বলল, আমাকে সাথে নেবে? আরাম বিস্মিত দৃষ্টি জোড়া তার দিকে স্থির করে ভ্রু কুঁচকে বলল, মানে? আই ওয়ান্ট টু সি ইউর লাভ বার্ড। আরহাম কিছু একটা ভাবলো, পরক্ষণে সম্মতিসূচক মাথা নাড়িয়ে বলল, ওকে, যেও না হয়। আমি এবার গিয়েই আমার তোতাকে আপন করছি। অ্যাজ মাই ক্লোজ ফ্রেন্ড তোমার সেখানে উপস্থিত থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। ওকে, তাহলে আমি লাগেজপত্র গোছানো শুরু করি? হুম, অফকোর্স, হোয়াই নট। ফ্লোরা মলিন হেসে স্থান ত্যাগ করলো। আরহাম তার প্রস্থানের পানে চেয়ে মুচকি হাসলো শুধু। হোয়াটসঅ্যাপ মিস নুচুন্নি, আমাকে ধাক্কা দিয়ে লাভ হলো না তো? কিভাবে হবে বলো? নীল ছিল যে। তার এমন কথায় রাগে আর আগুনে ঘি ঢালানোয় কাজ করল মিনির। তাতে তাতে তিহুর কি? সে তো মুন্নিকে জ্বালাতেই কথাগুলো বলেছে। মুন্নি যে ধাক্কাটা মেরেছিল তা শতভাগ নিশ্চিত তিহু, কেননা তখন তার পাশে একমাত্র মুন্নি ছিল। এদিকে তার কথার ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে মুন্নি। দোতলার করিডোর পেরিয়ে নিচের দিকে যাচ্ছিল সে। হুট করে মাঝপথে তিহুর এমন কথায় পদচারণ থমকালো। তবে কিছু বলতে যাওয়ার আগে তিহু ভয়ে বলল, তুমি রিসোর্ট ম্যানেজারের লোকটার ব্যাপারে শুনেছ তো নিশ্চয়? না শুনলে বলি, নীল তার পাকোড়া বানিয়ে দিয়েছে। আর রইল তোমার কথা, ও এখনো তোমার সম্পর্কে অবগত নয়। আমি যদি জানাতে চাচ্ছিও না। জানো, চলতি পথে এমন দু একটা কাঁটা সবার বাঁধে। তাই বলে রাস্তার কুকুর আমায় কামড়াবে, কুকুরকেও কি আমি কামড় দেব নাকি? কুকুরের কাছে কামড় দেওয়া আর কালনাগিনীর কাছে ফোঁস করা একই কথা। তাই বলে আমি তো আর তাদের ক্যারেক্টারে যেতে পারি না। নতুবা যেখানে নীল কোনো দোষ না থাকা সত্ত্বেও জাস্ট ফর মিস্টার ম্যানেজারের লোকটার অমন অবস্থা করেছে, সেখানে আসল কালপিটকে কি করতে পারে সেটা তো তোমার বোঝা উচিত, তাই না? তার প্রত্যুত্তরে মুন্নি কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় জুনাইয়া। আরে নুরাইন, তুমি এখানে? এখন কি সুস্থ বোধ করছো? জুনাইয়ার উপস্থিতিতে কথাটা চাপা পড়ল। তিহু মুন্নিকে এক প্রকার অবজ্ঞা করে পাশ কাটিয়ে জুনাইয়ার সঙ্গে চলে যেতে বলল, হুম আপু। হাজারো আলাপচারিতা সারতে সারতে স্থান ত্যাগ করলো দুজনেই। তবে তিহুর দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তখনও চেয়ে আছে মুন্নি। কুরু হেসে বলল,
প্রথমবার সফল হলে তাতে গিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে শেষ করার প্রচেষ্টা চালাবো আমি। একদিন না একদিন তো সফল হবই। সময়টা দুপুর, তপ্ত রোদ কিরণে আবৃত ধরণী। খাওয়া দাওয়া শেষে মির্জা মহলের বৃহৎ ডাইনিং রুম যেন পরিণত হয়েছে ছোটখাটো আলোচনা সভায়। কালকে খান মহলের সকলে ঢাকা ফিরবে। মাস দুয়েক পরে নির্বাচন হওয়ায় বেশ চাপে আছেন এমপি ওয়ালিদ খান। তাই তাড়াহুড়ায় এমন ফেরার প্রস্তুতি আর এসব ব্যাপার নিয়ে আলোচনা চলছে। মহলের প্রত্যেকটা পুরুষ উপস্থিত সেখানে। বাড়ির কর্ত্রীরা রান্নাঘরে কাজে নিয়োজিত। মাঝে মাঝে গৃহকর্মীরাও বিভিন্ন খাবার সরবরাহ করছে আলোচনার মাঝে। সেখান থেকে কিছুটা দূরে ল্যাপটপে কাজে নিয়োজিত নীল। পাশে মূর্তির ন্যায় বসে আছে আয়াজ। নীলের বিভিন্ন কথার জবাবে যান্ত্রিক বস্তুর ন্যায় মাথা নাড়াচ্ছে মাঝে মাঝে। টিহু সবে নূরজাহান বেগমের রুম থেকে বেরিয়েছে, হাত জোড়া সজ্জিত স্বর্ণের পুরবালায়, নাসাপুরে দৃশ্যমান নক্ষত্রের ন্যায় একখানা হীরের নেকলেস। করিডর বেয়ে কাঙ্ক্ষিত রুমে যাচ্ছিল সে। হুট করে সে দেখতে পায় করিডোরের রেলিং আঁকড়ে নিচে ঝুঁকে উকিঝুঁকি মারছে নাহা। তাকে দেখে কিঞ্চিৎ বিস্মিত হলো তিহু। তাৎক্ষণিক কিছু না বলে নিঃশব্দে অগোচরে লুকায়িত পায়ে সে এসে দাঁড়ায় নাহার পিছনে। তার দৃষ্টি অনুসরণ করে নিচে তাকায়। সেখানে উপস্থিত নীল আর আয়াজ। তবে নাহার দৃষ্টি আয়াজেই স্থির। মুগ্ধতার এক মহাসমুদ্রে অবগাহন করছে সে। অন্তপক্ষে দৃষ্টি তো তাই বলছে। টিহু কিছুক্ষণ নীরব থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। বোঝা মাত্র হালকা কেসে বলল, কি হচ্ছে ননদিনী, সামথিং সামথিং নাকি? টিহুর কথায় ধ্যান ভাঙল নাহার। মুগ্ধ দৃষ্টিতে হঠাৎ মিশল লজ্জার আভা। হকচকিয়ে কণ্ঠে বলল, বৌমনি তুমি? হ্যাঁ আমি। তা লুকিয়ে লুকিয়ে কাকে দেখা হচ্ছে শুনি? নাহা অপ্রস্তুত হয়ে বলল। তাকে এমন বিভ্রান্ত হতে দেখে টিহু অভয় দিয়ে বলল, তোমার মনে যদি আয়াজ ভাইকে নিয়ে কিছু থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান টেল মি। আই প্রমিস আমি কাউকে কিছু বলবো না। টিহুর কথাগুলোতে নাহা ভরসা পেল যেন। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। মনে জমিয়ে রাখা কথাগুলো এখন অন্তত কারোর কাছে শেয়ার করা যাবে। বড্ড বিশ্বাস করে সে টিহুকে। একে একে খুলে বলল সবটা। সব শুনে টিহু এক প্রকার স্থির হয়ে গেল। ঠোঁটে বাহবার স্বরে এসে বলল, বাহ বাহ, হোয়াট আ লাভ স্টোরি। জাস্ট ফোনে কথা বলতে দেখে ক্র্যাশ। ও এমজি। তার কথায় লাজুক হাসল নাহা। হুম, আর তো কিছুদিন, তারপরে কাকতালীয়ভাবে উনি ভাইয়ার অফিসে জয়েন করেন। ও, তাও যেন তার পশ্চে নয়, একেবারে বিয়ে। হুম। হঠাৎ তাদের কথোপকথন ছেদ করলো মনোয়ারা বিবির ডাকে। দুজনে ডাক শুনে নিচে যেতে যেতে টিহু নাহাকে বলল, বাই দ্য ওয়ে আই লাইক ইউর লাভ স্টোরি। আমারটা তো শুনলে, আবার তোমারটা বললো। আমারটা মানে? এমা, কেন তোমার আর ভাইয়ের লাভ স্টোরি? মুহূর্ত কয়েকের জন্য পা থমকালো তিহুর। তাদের আবার লাভ স্টোরি আছে নাকি? তাকে এমন থমকাতে দেখে নাহাফ হেসে বলল, ডোন্ট ওয়ারি, পরে একদিন শুনবো, আজ থাক। নাহা নেমে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তিহু ক্ষণিকের জন্য স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও পর মুহূর্তে উদ্বিগ্নতায় পড়লো পরবর্তীতে কি বলবে ভেবে। সময়টা বিকেলের কিছুটা পর। সন্ধ্যা হতে চলেছে প্রায়। কোলাহলপূর্ণ মির্জামহলের আঙিনায় কিছুটা নিঃশব। সবাই ব্যস্ত যে যার কক্ষে। কাল ফেরার প্রস্তুতি চলছে। তিহু মনোয়ারা বিবির ঘর থেকে বেরোনো মাত্রই করিডর পেরিয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে যাচ্ছিল। খোপা বলতো চুলগুলো সামান্য বাঁধনহারা। কপালের উপর আবদ্ধ প্রেমিকের ন্যায় খেলা করছে একগুচ্ছ কেশরাজ। তার উপস্থিতি বুঝতে এক ঝলক পাশ ফিরে তাকালো সে। সঙ্গে সঙ্গে নজর বিঁধল পার্শ্ববর্তী দেওয়ালে বিদ্যমান আতসীর মাঝে থাকা নিজের এলোমেলো চুলের মুখশ্রীতে। হাত দিয়ে চুলগুলো ঠিক করতে গিয়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো তার। মনে পড়ে গেল সকালের কথাগুলো। নীলের সুদীর্ঘ মুখশ্রী নিজের চোখের পাতায় ভেসে উঠতে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠল তার গোলাপি অধর জুড়ে। কি জানি ভেবে আনমনে সে পলক ঝাপটে হাতের চুড়ি রিনচিন শব্দ তুলে গেয়ে উঠল, তুই চুল করে দে না এলোমেলো, ভেঙে দে না চুড়ি, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি। তার গানের কলিটা হাওয়ায় মিলতেই হুট করে পেছন থেকে ভেসে আসলো অনেকগুলো কণ্ঠের জোর একসাথে। ও আচ্ছা। পেছনে ঘোরা মাত্রই টিহু দেখতে পেল পেছনে মুখে হাত দিয়ে অদ্ভুত ভঙ্গিমায় তাকিয়ে দাঁড়িয়ে আছে সবগুলো নবীন প্রাণ। মাঝখানে উপস্থিত নীল। তাদের সবাইকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে উঠল টিহু। এদিকে তার এমন কাণ্ডে সরু চোখে তাকিয়ে আছে নীল। চোখে ঠোঁটে বিদ্যমান লুকায়িত চাপা হাসির রেখা। অন্যদিকে সকলে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে
একই জোরে তাকে ভেঙে চেঁচিয়ে বলে উঠল, তোর প্রেমে এখন আমি সুতো কাটা ঘুড়ি। বলে সবাই হো হো করে হেসে উঠল। নাহা আর মাহাতো প্ল্যান করে নিয়েছে তিহুকে কিভাবে খেপানো যায়। এদিকে রাফা, নীরা আর ফারিসা ঠোঁট চেপে হাসি সংবরণ করার চেষ্টায় ব্যস্ত। এসব কর্মকাণ্ডের মাঝে অপ্রস্তুত হয়ে উঠল তিহু। তবে এ যাত্রায় তাকে বাঁচিয়ে দিল নীল। সকলকে পাশ কাটিয়ে রুমে যেতে বলল, রুমে আসো তো নূর, কুইক। তিহুকে কিছু না ভেবে কোনো রকমে নীলের পিছু ছুটল। হয়েছে তোমার? কথাটা বলতে বলতে নীল এক ঝলক তাকালো আয়নার পানে। তিহু হিজাবের শেষ পিনটা লাগাচ্ছিল। নীলের পানে চেয়ে বলল, লাস্ট পিন। ওকে, দ্রুত করে তাহলে। হুম। আচ্ছা, আমি এগোই, তুমি আসো। আচ্ছা। নীল ঘড়িটা পড়তে পড়তে বেরিয়ে যায়। তিহু দ্রুত হিজাবে পিন লাগিয়ে এক ঝলক আয়নায় তাকায়। তবে কেমন অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগছে নিজেকে। পরক্ষণে বুঝতে পারে ওষ্ঠদ্বর ফাঁকা তার। দ্রুত ড্রেসিং টেবিলের উপরে রাখা রঞ্জক দিয়ে আবৃত করল সেটি। অতঃপর জলদি পায়ে এগিয়ে চলে বাহিরের দিকে। সে বুঝতে পারল না হুট করে আজ বেরোনোর কি দরকার। কালকেই তো ঢাকা ফিরছে তারা। তবে এখন হঠাৎ নীলের ভ্রমণ পিপাসু হওয়ার কারণ কি? হাজারটা জল্পনা কল্পনা করতে করতে টিহু এসে পৌঁছালো মির্জা মহলের পার্কিং এরিয়ায়। নীল ইয়ামাহা খচিত নেভি ব্লু কালারের বাইকের উপর হেলমেট পরে তার জন্য অপেক্ষামান। টিহু এগিয়ে আসতেই সে একখানা লেডিস হেলমেট এগিয়ে দেয় তার দিকে। টিহু সেটা পরেই উঠে বসে বাইকে। ধীরে ধীরে বাইকটা এগিয়ে গেল মির্জা মহলের সুবিশাল গেটটা ছাড়িয়ে। গধূলির রঙিন আভায় রঞ্জিত হয়ে উঠেছে আকাশটা। চারিদিকে রক্তিম আলোকছটা। নীলের বাইকটা এসে থামে কোলাহলপূর্ণ এক পাহাড়ি পদদেশে। ধীরে ধীরে বাইক থেকে নামে নীল তিহু। সম্মুখে কয়েকশো কপোত-কপোতির ঢল। জোড়ায় জোড়ায় অবস্থান করছে সকলে। তিহু বিস্মিত পুলকিত দৃষ্টিতে নীলের পানে চায়। নীল বুকে থাকা সানগ্লাসটা চোখে পড়ে নেয়। টিহুর হাত ধরে সম্মুখে যেতে যেতে বলে, চলো। টিহুও এগিয়ে চলে নীলের সঙ্গে। অদ্ভুত মুগ্ধতা বিরাজ করছে তার দৃষ্টিতে। কিছু দূরে এগোতেই তারা দেখতে পেল তাদের সামনে একগুচ্ছ গোলাপের সাজানো গোলাপ বর্ষা সাজিয়ে বিক্রি করছে বিক্রেতা। নীল সেখান থেকে একটা লাল গোলাপ তুলে নিল। পর মুহূর্তে সেটা গুজে দিল তিহুর হিজাবের কিনারে বিদ্যমান পিনটার ফাঁক গলিয়ে। তিহু যেন বিস্ময়ের চূড়ান্ত সীমায় আহরণ করলো। গোধূলি আলোর মাঝে নীলের নীল চক্ষুধর পানে চেয়ে তার মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের সে বিখ্যাত উক্তিটি। চিৎকার করে বলতে ইচ্ছা করছে নিজের মতো করে, প্রহরের শেষে আলোয় রাঙা আজ জ্যৈষ্ঠের মাস, আপনার চোখে দেখেছি আমি আমার সর্বনাশ। তার কথাগুলো যেন বদ্ধ হলো হৃদয়ের মণিকোঠায়। টাকা পরিশোধ করে নীল তাকে নিয়ে এগিয়ে গেল সম্মুখে পানে। সামনেই বাহারি কার্নের দুলের পসরা সাজিয়েছে এক স্টল। নানা রঙের পাথর সজ্জিত আলোক রোশনি প্রতিফলিত হচ্ছে, তৈরি করছে অদ্ভুত মোহিত সৌন্দর্য। টিহু মুগ্ধ দৃষ্টি তাকালো সেদিকে। নীল হয়তোবা দেখলো তার প্রিয়তমার মুগ্ধ দৃষ্টি। টিহুকে নিজের শক্ত পৌরুষালী বন্ধনে আবদ্ধ করে সে এগিয়ে গেল দুলগুলোর দিকে। পাথুরে দুলগুলো বাহারি কোনটা ছেড়ে কোনটা নেবে তাতে বিভ্রান্ত পড়ল তিহু। ইচ্ছা করছে সবগুলোকেই নিয়ে নিতে। এদিকে তিহুর মুগ্ধ দৃষ্টিতে অনিমেষ চেয়ে আছে নীল। হঠাৎ সে কর্মচারীটির উদ্দেশ্যে বলল, দুলগুলো সব প্যাক করার ব্যবস্থা করো। ছেলেটি বিস্মিত হলো। দুলগুলোর দিকে চেয়ে বলল, ভাই, এখানে তো দুলের সংখ্যা অনেক, সব দিব? কতগুলো আছে? প্রায় 22 জোড়া। প্যাক করে দাও। ছেলেটি বিস্মিত হলো, সাথে উপস্থিত সকলেও। তবে নীল সেদিকে পাত্তা না দিয়ে সমস্ত বিল পরিশোধ করে টিহুকে নিয়ে সামনের ফুচকা স্টলের দিকে যেতে যেতে বলল, কিছুক্ষণ পর আমার হয়ে একটা ছেলে এসে সবগুলো নিয়ে যাবে। ছেলেটি বিস্মিত নয়নে চেয়ে সম্মতি সূচক মাথা নাড়ালো শুধু। আপনি কি পাগল? অতগুলো দুল কেউ কেনে? আমি কিনি। এখন বেশি কথা না বলে চলো ফুচকা শেষ করো। টিহু নাক কুঁচকে তাকালো ফুচকাগুলোর দিকে। সেগুলো লোভনীয় লাগলেও আপাতত বিরক্তির কারণ হচ্ছে টিহুর। কিছু না ভেবে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলল, খাবো না আমি। আর ইউ শিওর? হুম। ওকে। অতঃপর সে পাশের একটা ছেলের দিকে তাকিয়ে বলল, এই, এটা নিয়ে যাও তো। টিহু দ্রুত তার হাতে থাকা ফুচকা প্লেটটা কেড়ে নিতে নিতে বলল, বললেই দিয়ে দিবেন নাকি? মানুষ তো একবার জোর করে নাকি? আনরোমান্টিক। টিহুর এমন কাণ্ডে মুখ চেপে হাসল নীল। তবে পর মুহূর্তে তার বলা কথাটা মস্তিষ্কে ধারণ হতে সঙ্গে সঙ্গে বলল, কি বললে তুমি আমাকে? আমি আনরোমান্টিক? তা আমি রোমান্টিক হলে
নিজেকে সামলানোর গ্যারান্টি দিতে পারবে তো, মিসেস নুরাইন ওয়াহাজ খান? সবে ফুসকাটা মুখে নিয়েছিল, গলার মাঝে আটকে গেল তিহুর। ভীষণ লাগলো সঙ্গে সঙ্গে। নীল দ্রুত পাশ থেকে পানি এনে খাওয়াতে খাওয়াতে বাঁকা হাসলো খানিকটা। তিহু বিস্ফারিত নয়নে তার দিকে তাকালো। তপ্ত রোদ্দুরে আবৃত ধরণী, তবে আজ বাতাসেতে নেই কোনো সুখময় বার্তা। যা আছে তা শুধুই এক বিষাদের ছায়া। বিদায়ের মুহূর্তে আকাশ বাতাস ভারী, যেন প্রকৃতি বুঝতে পারছে হৃদয়ের গভীরে জমা থাকা বিয়োগ ব্যথা। গাড়ির সামনে নীরবে দাঁড়িয়ে আছে সকলে, চোখে মুখে এক অব্যক্ত যন্ত্রণা। এই কয়েকটা দিনের বাঁধন যেন সহস্র বছরের হয়ে উঠেছে, আর সে বাঁধন ছিঁড়ে যাওয়ার কষ্টটা আজ প্রতিটা নিঃশ্বাসে অনুভূত হচ্ছে। অবশেষে অশ্রুপূর্ণ নয়নে একে অপরকে আলিঙ্গন করল সকলে। নূরজাহান বেগম চলাচলে প্রায় অক্ষম হয়ে পড়েছেন, তবেও পরিচারিকার সহায়তায় সকলকে বিদায় জানাতে এসেছেন তিনি। একে একে সকলের সঙ্গে কথা বলে তিহুর কাছে এসে দাঁড়ালেন তিনি। তার ললাটে দীর্ঘ এক চুমুন এঁকে দিয়ে হেসে বললেন, আর একদম কাঁদবি না। আমরা কি মারা যাচ্ছি নাকি? হ্যাঁ, বিয়ে তো করলি লুকিয়ে চুরিয়ে। আহা গো, কত স্বাদ ছিল ব্যান্ড পার্টি বাজিয়ে নিজের সতীন আনবো, তা না সবটা বানচাল করে দিলি তোরা। সে যাই হোক, সে আশা না হয় পূরণ করা যাবে। তা পরের বার আসার সময় আমার খেলনার সাথীকে সঙ্গে নিয়ে আসবি কিন্তু। প্রথমে তার কথার মর্ম না বুঝলেও বোঝামাত্র সঙ্গে সঙ্গে লজ্জায় রক্তিম আভা হয়ে উঠল তিহুর ফর্সা মুখশ্রী। তার এমন অবস্থায় হেসে উঠল উপস্থিত সব মুরব্বীরা। অতঃপর একে একে সকলের সঙ্গে কথা সেরে বিদায় নিচ্ছিল সবাই। গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে ফারিসা দৌড়ে এসে তিহুকে জড়িয়ে বলল, খুব মিস করবো তোমাকে বৌমনি, অনেক মিস করবো। তিহুর ডাগর ডাগর চোখে জল জমলো, তবুও ফারিসাকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, ধুর পাগলি, আমি আবার আসবো। হঠাৎ সে লক্ষ্য করলো ছোট আয়াত গুটি গুটি পায়ে ললিপপ মুখে নিয়ে এগিয়ে আসছে তার সামনে। বরাবরের ন্যায় তিহুর ওড়নার আঁচল চেপে ধরে বলল, তুমি চলে যাচ্ছ তিহু বেবি? আইরাতের কথায় ভেজা নয়নে মলিন হেসে তাকে কোলে তুলে নিল তিহু। তার ছোট ললাটে চুমু এঁকিয়ে দিয়ে বলল, হ্যাঁ বেবি, আমি চলে যাচ্ছি, তবে ডোন্ট ওয়ারি জানো, আমি আবার আসবো। আইরাত কিছু না বুঝলেও মাথা নাড়ল, হাসলো খানিক। একে একে সকল থেকে বিদায় নিয়ে তিহুরা গাড়িতে উঠল। আগের দিনের ন্যায় প্রবীণরা অন্য গাড়িতে, নবীনগুলো আরেকটা। তিহু আর নীল বরাবরের ন্যায় আলাদা গাড়িতে। তবে মাহার রওফিন একই গাড়িতে গেলেও আলাদা নয়, সঙ্গে আছে আরো অনেকে। চাইলেও আজকেও মাহার সঙ্গে অন্য গাড়িতে যেতে পারত সে, কিন্তু প্রিয়তমার মন খারাপের দরুন এরূপ যাত্রা তার। মুহূর্ত কয়েকের মাঝে একটা চাপা নিস্তব্ধ শব্দে গাড়িগুলো চলতে শুরু করলো। সকলের হৃদয়ের স্পন্দন যেন তার সঙ্গে সঙ্গে এক লহমার জন্য থেমে গেল। প্রবীণদের গাড়িটা অগ্রগতি, সেটি মির্জামহলের প্রশস্ত ফটক পার হয়ে গতিতে মন্দগতিতে প্রধান সড়কের দিকে এগিয়ে চলল। তার ঠিক পেছনে সামান্য দূরত্ব রেখে নিহিতদের গাড়িগুলো সারিবদ্ধভাবে যাত্রা শুরু করলো। তাদের গাড়িগুলো অপেক্ষাকৃত দ্রুত গতিতে ধুধু করা পিচের রাস্তা ধরে এগিয়ে চলল, ঠিক যেন তরুণের বাঁধনহীন হারা নেয় দ্রুত বেগে। তার পরপরই ছাড়া হলো অন্য গাড়িগুলো, অবশেষে ছাড়া হলো অপেক্ষমাণ তিহু আর নীলের গাড়িটি। নীল অত্যন্ত শান্তভাবে পেছনের সকলকে একবার দেখে নিয়ে ধীরে ধীরে গিয়ার পরিবর্তন করলো। পেছনের জানলার কাছ তখনও খানিকটা নামানো, ফলে আবছা দেখা যাচ্ছিল সকলকে। বিদায় জানালো মানুষগুলোকে। শেষবারের মতো তাদের উদ্দেশ্যে হাত নেড়ে কাজটি তুলে দিল নীল। ধীরে ধীরে সবগুলো বাড়ির গেট পার হয়ে বিশাল চওড়া মসৃণ রাস্তায় মিশে গেল। রাস্তার দুপাশের গাছগুলো আরো দূরে মিলিয়ে যেতে থাকা বাড়ির আবছা ছবিটা যেন হৃদয়ের শূন্যতাকে আরো স্পষ্ট করে তুলল। গাড়ির চাকার অবিরাম ঘূর্ণায়নের শব্দ তখন যেন দীর্ঘশ্বাসের মতো লাগছে। গাড়ির গতি বাড়ার সঙ্গে সঙ্গে পেছনের সব দৃশ্য দ্রুত অস্পষ্ট হতে শুরু করলো। পেছনে রয়ে গেল শুধু ফেলে আসা স্মৃতি আর এক দীর্ঘশ্বাসের ক্যানভাস, আর সামনের খোলা রাস্তা কেবল নতুন করে শুরু হওয়ার প্রতিশ্রুতি দিয়ে। দুই যুগলকে নীরবে নিভৃতে এগিয়ে নিয়ে চলল নতুন গন্তব্যের দিকে। গাড়ি চলছে বীজঢালা রাস্তার মসৃণ পথের উপর দিয়ে, গতি বেড়েছে সামান্য। নীল অত্যন্ত শান্তভাবে গাড়ি চালাচ্ছে, হাতের করগুলো স্টিয়ারিং এর উপর আলতোভাবে রাখা, কিন্তু তার সমস্ত মনোযোগ পাশে থাকা প্রিয়তমার দিকে।
কাচের জানলা দিয়ে বাহিরে চলমান দৃশ্যের দিকে স্থির চোখে চেয়ে আছে সে। সদা চঞ্চলতা, মুখের ফর্সা, তার মুখশ্রী বিষাদের মৃদু ছায়ায় স্পষ্ট। নরম সিটে তিহু হেলান দিয়ে বসে আছে। নীল এতক্ষণ নীরব থাকলেও হঠাৎ গলা কাকারি দিয়ে বলে উঠল, মিসেস নুরাইন ওয়াহাজ, লুক এট মি। তিহুর ধ্যান ছুটল নীলের আকস্মিক আদেশে। সে বাধ্য মেয়ের মতো ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে নীলের দিকে চাইল। 2 মিনিট আগে যা ফেলে এসেছ নিঃসন্দেহে সেটা সুন্দর স্মৃতি, তবে তাকে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে এই মূল্যবান ক্ষণ নষ্ট করার কোনো মানে হয় না। নীল সামান্য বিরতি নিয়ে বলল, তুমি ভুলে যাচ্ছ, আমার একটা ইমেজ আছে। তিহু অবাক হলো, অতঃপর কপট রাগ দেখিয়ে বলল, আমার মন খারাপের সাথে আপনার ইমেজের কি সম্পর্ক? আমি মন খারাপ করতে পারি না? না পারো, কারণ তোমার মন খারাপ হওয়ার অর্থ আমি ফেল করেছি। আর ওয়াহাজ খান নীল কোনো বিষয়ে পরাজিত হয় না। সে স্টিয়ারিং এ হাত কার্যত রেখে এক হাত দিয়ে তিহুর চিবুক আলতো ধরল, নিজের দিকে ফিরে বলল, নাও লিসেন। ইউ শুড ফোকাস অলওয়েজ অন মি, নো ওয়ান এলস, আন্ডারস্ট্যান্ড? তিহু ভ্রু কুঞ্চিত করে তাকালো শুধু এক ঝলক তার দিকে। নিহিতদের গাড়িতে বাড়ির সকল নবীন প্রাণগুলোর প্রায়। নিহিত থাকায় এ গাড়িতে উঠেছে রিশাদ, তবে কাকতালীয়ভাবে তার পাশের সিটে নীরা বসে। রিশাদ নিহিতের সাথে গল্পে মগ্ন থাকলেও নীরার চোখ বারংবার নিবদ্ধ হচ্ছে তার দিকে। হঠাৎ কি যেন ভেবে রিশাদ এক ঝলক পাশে তাকালো, মূলত গন্তব্যের কত বাকি তাই দেখার উদ্দেশ্যেই। তবে সঙ্গে সঙ্গে তার নজরবদ্ধ হলো একজোড়া চশমা মরানো দৃষ্টিতে। এদিকে রিশাদের তাকানোর সঙ্গে সঙ্গে দৃষ্টি সরল নীরা। ব্যাপারটা বোধগম্য হলো রিশাদেরও। একই জিনিস বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে সে। মস্তিষ্ক আসল কথাটা জানান দিতেই সরু চোখে চেয়ে মৃদু হাসল সে। অন্যদিকে রাফা নিহিতের পাশে থাকলেও কোনো ব্যাপারে আলাপচারিতা নেই তাদের মাঝে। কেন জানা নেই, খুব সম্ভবত নিহিত রেগে আছে রাহার উপর, তবে কারণটা অজ্ঞাত। জানলার কাঁচ খোলা থাকায় সামান্য রৌদ্র রেখা এসে রাফার মুখে খেলা করছিল। বিরক্তিতে মুখ কুঁচকে জানলাটা বন্ধ করতে যেতেই তার হাত পড়ল নিহিতের হাতে। মূলত নিহিত এতক্ষণ যাবৎ খেয়াল করছিল তার বিরক্তি। দুজনে একত্রে বন্ধ করতে যাওয়ার দরুন হাতে হাত পড়েছে শুধু। সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে হাত ছাড়িয়ে নিল নিহিত। রাফা ভেতরে ভেতরে ভারাক্রান্ত হলেও বাইরে প্রকাশ করল না ব্যাপারটুকু। রাউফিনদের গাড়িতে রাউফিন, মাহা, আয়াজ আর নাহা। আয়াজ আর রাউফিন সামনে, মাহা আর নাহা পেছনে। হঠাৎ রাউফিন লুকিং গ্লাসে মাহার দিকে তাকিয়ে আয়াজের উদ্দেশ্যে বলল, প্রেমে পড়েছ কবু ভাইয়া? তার এমন কথায় চমকে উঠল আয়াজ। নাহা বিস্ময়িত দৃষ্টিতে তাকালো আয়াজের দিকে, উদ্দেশ্য তার মনোভাব বোঝা। হঠাৎ দ্রুত মাথা নাড়িয়ে আয়াজ বলল, না না। নাহা নিশ্চিত হলো। রাফিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বেঁচে গেছো ভাইয়া, না হলে জীবনটা তেজপাতা হয়ে যেত। হঠাৎ তার এমন কথার মানে সকলে না বুঝলেও মাহা ঠিকই বুঝতে পেরেছে। নাহা বলল, কেন ভাইয়া এমন ভাবে বলছো? মনে হচ্ছে জীবনে এক্সপিরিয়েন্স আছে অনেক। কথাটা বলার সময় এক ঝলক মাহার দিকে আর দৃষ্টিতে তাকালো সে। এক্সপিরিয়েন্স বলে এক্সপিরিয়েন্স, একেবারে ফিলোসফি। এতদিনে ফিলোসফার হয়ে যাওয়ার কথা ছিল আমার। ও মা, তাই নাকি? রে বোন আমার। আহা গো ভাই, তোমার জন্য দুঃখ পেলাম। ড্রফিন ঠোঁট বাচ্চাদের মতো উল্টো করে বলল, কি যে করবো, জীবনটা পুরো ওই গানের মতো হয়ে গেল। নাহা আগ্রহ নিয়ে শোধালো, কি গান ভাইয়া? রফিন গলা খাগাড়ি দিয়ে হঠাৎ গেয়ে উঠল, তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড় জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নিভে না জল ছিটালে, কবে দিমু গলায় মালা রে। তার গানে হেসে উঠল নাহা, পরক্ষণে নিজেকে সামলে সামলে বলল, ভাইয়া তো ওটা তার পিড়িতে না, তোর পিড়িতে হবে। ওই হলো এক আর কি। হঠাৎই এমনই হাসি ঠাট্টার গাড়িটা এসে থামলো সম্মুখে পানে। দিনের আলো ক্ষীণ হতে শুরু করেছে, সন্ধ্যা নিকটবর্তী। গোধূলি তাকে প্রাণমন হিসেবে কাজ করছে। প্রত্যেকটা গাড়ি এসে ভিড়েছে খান মহলের প্রধান ফটকের সামনে। শব্দের ঝংকার তুলে খোলা হলো ফটকটা। একে একে ভেতরে প্রবেশ করলো সবগুলো গাড়ি। শুধু নেই নীলা তিহুর অস্তিত্ব। সামান্য চিহ্নটুকুও দেখা যাচ্ছে না তাদের। কারণ কি? প্রশ্নটা উদ্দিত হলো মির্জা মহলের সকলকে। মির্জা সূচনা সকলকে থামিয়ে দিয়ে বলল, ওদের আসতে কিছুটা দেরি হবে, তোমরা দ্রুত নামো। আর মাহা রিশাদকে একসঙ্গে নিয়ে অতঃপর ভেতরে ঢুকবে। আমি ওদের আনতে যাচ্ছি। কেউ যেন আগে ভেতরে প্রবেশ না করো।
ওরা আগে কখনো আসেনি মহলে। বলেই সদা থামা গাড়িটা থেকে নামলো তিনি। সকলে অপেক্ষমাণ দৃষ্টিতে চেয়ে রইল তার দাম্ভিকতাপূর্ণ পদচারণের দিকে। গোধূলির রাঙা আভায় পশ্চিমে ঝরে পড়েছে, প্রকৃতিও যেন নিজের বিদায়কালের প্রস্তুতি ব্যস্ত। জানলার কাছের বাহিরে দূর দিগন্তে নিবদ্ধ টিহুর দৃষ্টি। উন্মুক্ত দিগন্তে ভেলার ন্যায় রাশি রাশি ভেসে বেড়াচ্ছে রক্তিম ভেলা মেঘেরা। এতক্ষণ সব ঠিকই ছিল, হঠাৎ টিহু ভ্রু কুঁচকে গেল যখন সে বুঝতে পারল নীল বাড়ির পথে না গিয়ে অন্য পথ নিচ্ছে। টিহু কিঞ্চিত ভ্রু কুঁচকে শুধালো, কোথায় যাচ্ছেন? নীল তাৎক্ষণিক কিছু বলল না, শুধু নিজের দক্ষ হাতজোড়া স্টিয়ারিং এ কার্যরত রেখে এগিয়ে চলল সম্মুখে পানে। কিছু দূর এগিয়ে গিয়ে হঠাৎ গাড়ি থামালো সে। নামো। টিহু গম্ভীর মুখে বলল, পারবো না। নীল ভ্রু কুঁচকে শুধাতে গেল কেন? পর মুহূর্তে তার মনে পড়ল একটু আগেই সে টিহুর কথার জবাব দেয়নি। মৃদু হেসে গলা কাকারি দিয়ে বলল, তাহলে কোলে ওঠার প্ল্যান করছেন নাকি ম্যাডাম? টিহু অদ্ভুত দৃষ্টিতে তাকালো নীলের দিকে। নীল মৃদু হেসে দৃষ্টি বিনিময় করলো তার সঙ্গে। সঙ্গে সঙ্গে দ্রুত গাড়ি থেকে নেমে সম্মুখে এগিয়ে চলল টিহু। নীল বরাবরের ন্যায় পিছু ধরল তার। মাটিতে লুটোপুটি খাওয়া টিহুর ওড়নার আঁচলটা অতি যত্নে তুলে নিল হাতে। তা থেকে টিহুর মেলি পারফিউমের তীব্র সুবাস নিতে নিতে এগিয়ে চলল সম্মুখে পানে। কিছু দূর এগোতে দেখা মিলল নীলের দলীয় কর্মীদের। ইফাজ, আদনান, আরুশ, আবির সবাই সেখানে। টিহুকে দেখে একে একে সালাম ঠুকলো সবাই। এই একটা সময় যখন টিহুর মারাত্মক অস্বস্তিতে ভোগে। নিজের থেকে বয়সে এত বড় লোকজনদের কাছ থেকে ভাবি শুনতে ভালো লাগলেও প্রতিনিয়ত সালাম শুনতে একদমই ভালো লাগে না। তবুও অভ্যাস করতেই হবে, নেতার বউ বলে কথা। তারা সবাই টিহুকে সালাম দিয়ে নীলের ইশারায় প্রস্থান করলো। অতঃপর নীল টিহুর হাত ধরে এগিয়ে চলল সম্মুখের দিকে। মৃদু আলোয় সজ্জিত স্থানটা। সন্ধ্যার রক্তিম আকাশের নিচে একজোড়া কপত কাপতি রক্তিম বর্ণ কৃষ্ণচূড়ার ভূপৃষ্ঠ ডালটার নিচে দাঁড়িয়ে। চারিদিকে বিভিন্ন ফুলের সমাহার। মূলত একটা পার্ক এটা, যার কিছু অংশ নীলের মর্জিত অনুসারে সাজানো হয়েছে। আশেপাশে আরো কিছু কপত কপতির সমাহার। হঠাৎ টিহু বিস্মিত স্বরে শুধালো, হঠাৎ এখানে কেন? নীল তাকে জবাব দেওয়ার পূর্বেই দেখতে পেল গাজরার ডালা হাতে একে একে তাদের দিকে আসছে দুটো বাচ্চা। গাজরাগুলো নীলের কাছে দিয়ে প্রস্থান করলো তারা। টিহু হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলের দিকে। পরক্ষণে নীলের দিকে তাকিয়ে বলল, কি হলো ব্যাপারটা? ব্যাপারটা নিঃসন্দেহে বোধগম্য হয়নি তার, তবে তার প্রত্যুত্তরে কোনো মতামত ব্যক্ত না করে নীল সন্তর্পণে তার হাতে পরিয়ে দিতে লাগলো বেলি ফুলের গাজরাটা। টিহু তখনও কপাল কুঁচকে চেয়ে আছে তার হাতের দিকে। গাজরা পরানো শেষে নীল বলল, আপনার সেদিনের সামান্য অভিযোগের সমাপ্তি ঘটালাম মাননীয় সাহেবা। টিহু সরদৃষ্টিতে চেয়ে আছে নীলের পানে। তার কথার মানে বোঝার চেষ্টা করছে। পরক্ষণে মস্তিষ্কে ধরা দিল কিছুদিন আগের কিছু কথা। টিহু সেভাবেই তাকিয়ে বলল, এতদিন পর আজ হঠাৎ? তা এর কারণ জানতে পারি জনাব? উইদাউট এনি রিজন। উইদাউট এনি রিজন? টিহু চমকেও তাকালো। পরপর মুখ বাঁকালো। ঢঙে আর বাজি না। এমন একটা ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে আমি যা চাইবো তাই করবে। সে ফিসফিস করে বললেও কথাটা কর্ণগত হলো নীলের। সে গভীর কণ্ঠে বলল, বলে দেখতে পারো। টিহু নির্দ্বিধায় ভঙ্গিতে গাজরা পরিত হাতের পানে চেয়ে বলল, সেসব না হয় বাদ দিন, কি কি করতে পারবেন আমার জন্য সেটা না হয় বলুন মিস্টার পলিটিশিয়ান। নীল মৃদু হেসে গম্ভীর পুরুষালী কণ্ঠে গেয়ে উঠল, তু জান মাগে তো মেয়ে শখ সে দে দো। যদি তুমি প্রাণ চাও আমি স্বচ্ছন্দে তা দিয়ে দিব। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের পর্ব বড় দেওয়ার চেষ্টা করেছি। খুব দ্রুতই প্রেমের নীলকাব্য বড় বড় পর্ব দিয়ে শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ।